আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। তো আমার আজকের এই পর্বের বিষয়বস্তু হচ্ছে যে আমার জীবনের একটা পর্ব। এটা হচ্ছে আপনি জানেন যে আমি একজন ডাক্তার। আমি পোস্ট গ্রাজুয়েট ডাক্তার। আমি বিশেষজ্ঞ প্যাথোলজিস্ট। তো আমি পোস্ট গ্রাজুয়েট করার পরে আমি আমি এই একজন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে আমি প্যাথোলজি সাবজেক্ট বিশেষ করে এর উপরে অনেক গবেষণামূলক কাজ করেছি এবং সেগুলি প্রকাশ করেছি। এরকম আমার এই সায়েন্টিফিক প্রকাশনা বিএমডিসি স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে এই পর্যন্ত আমার জানা মতে 87 বা 87টা গবেষণামূলক প্রবন্ধ, যেটাকে আমরা বলি আর্টিকেল, প্রকাশিত হয়েছে। আর এছাড়া আমি এই জার্নালের এডিটর ছিলাম। আমি কমপক্ষে 5টা জার্নাল আমি এডিট করেছি। বর্তমানে আমার হাতে আছে 3টা জার্নাল। এই যে আমার এই জার্নি, 30 বছরের জার্নি, আমি এমফিল পাস করছি সেই 1995 সনে, 95 সনের শেষের দিকে। আর এখন হলো 2025 সন শেষের দিকে। তাহলে আমার এই যে 30 বছরের যে জার্নি, এই 30 বছরের যে পথ চলা, এটা অনেকে জানেন না। আমাকে হয়তো বিভিন্ন বিষয়ে দেখেন আমাকে ইউটিউবে। তো এইবার আপনাদের সাথে আমি শেয়ার করব আমার লাইফের এই অংশটা, যে বৈজ্ঞানিক কাজকর্ম বা মেডিকেল সায়েন্টিফিক যে আর্টিকেল আছে এর প্রকাশনার বিষয়ে আমার যে প্রকাশনা এবং আমি যে সমস্ত জার্নাল এডিট করেছি তাদের নিয়ে আমি আজকে একটা গল্প বলবো। একটু ধৈর্য ধরে শুনুন, গল্পটা কিন্তু ভালো লাগবে, শুনেন। তা আমার এই এমফিল করার সময় যে 2 বছর, শেষের 1 বছর ছিল আসলে গবেষণামূলক কাজ, থিসিস কাজ। তো আমি একটা বিষয় গবেষণা করেছিলাম, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন অফ হেলিকোব্যাক্টার পাইলোরি উইথ গ্যাস্ট্রিক ক্যান্সার অ্যান্ড আদার গ্যাস্ট্রোডিউডেনাল লিশন। মানে হেলিকোব্যাক্টার পাইলোরি একটা জীবাণু। এটা আমরা যখন স্টুডেন্ট ছিলাম এটা আমাদের বইয়ে ছিল না। এটা আবিষ্কার হয়েছে, এস্টাবলিশড হয়েছে আমরা পাশ করার পরে এটা বই আসছে আর কি। যাই হোক, আমি যখন এমফিলের জন্য থিসিস নির্ধারণ করার জন্য খুঁজতেছিলাম কি নিয়ে কাজ করব, তখন দেখলাম যে জাপানি বিজ্ঞানীরা এরকম গ্যাস্ট্রিক ক্যান্সার, মানে স্টোমা পাকস্থলীর ক্যান্সারের উপরে হেলিকোব্যাক্টার পাইলোরির যে প্রভাব আছে সেটা তারা আবিষ্কার করছে। এখন আমি চিন্তা করলাম আমাদের বাংলাদেশেও এই কাজটা হচ্ছে কিনা, এই হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে আমাদের যে রোগীরা আছে তাদের ক্যান্সার হচ্ছে কিনা এইটা দেখার জন্য আমার এই এটা ছিল, থিসিসটা ছিল। আমার এই থিসিসটা খুব প্রেস্টিজিয়াস একটা থিসিস ছিল। এইটা, এই থিসিসটা আমি পাশ করি, থিসিস পর্ব আমি পাশ করি 1995 সনে। তো আমার যে এক্সামিনার ছিলেন, এই যে দেখেন এই থিসিসের প্রথম পেজটা আমি এখানে স্ক্যান করে দিয়েছি। এখানে তাদের সইও আছে। আমাদের প্রয়াত প্রফেসর ডক্টর BR খান স্যার, ইনি আমাদের হেড ছিলেন, হেড অফ দি ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি। তখন বলা হয়তো IPGMR, ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ। এটা শাহবাগে। এটা এখন পরবর্তী টাইমে আমি পাশ করার পরে সে সমস্ত ঘটনা, এটা ইউনিভার্সিটি হয়েছে। বর্তমানে এর নাম হচ্ছে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি। এটার প্যাথোলজি ডিপার্টমেন্টের
হেড ছিলেন প্রফেসর বিআর খান স্যার, তিনি এক্সামিনার হিসাবে 1 নম্বরে আছেন, তার সই আছে দেখেন এখানে। আর প্রফেসর ডক্টর কে এম নজরুল ইসলাম স্যার, ইনিও বেছে নেই। ইনি কিন্তু খুবই আমাদের এই লাইনে সবার উপরে। আর প্রফেসর ডক্টর সোহরাব আলী স্যার, উনি প্রফেসর অফ বায়োকেমিস্ট্রি। তো তখন আমাদের প্যাথোলজিরই একটা সাবজেক্ট ছিল বায়োকেমিস্ট্রি, সেই হিসেবে উনি আমার এক্সামিনার ছিলেন। আর ছিলেন প্রফেসর ডক্টর বদরুল ইসলাম। সোহরাব আলী স্যার এবং বদরুল ইসলাম এখনো বেঁচে আছেন। বদরুল ইসলাম স্যার প্যাথোলজির অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন তখন, যখন আমার পরীক্ষা নেয় আর কি। আর এইটাই আমার সেই থিসিসের একটা স্ক্যান কপি। এটা কিন্তু আমি নিজেই টাইপ করেছিলাম তখন সেই এই 30 বছর আগে আমি কিন্তু নিজ হাতে কম্পিউটার দিয়ে, ডিপার্টমেন্টাল কম্পিউটার দিয়ে টাইপ করেছিলাম এবং আমি প্রিন্ট করেছি। এবং শুধু বাদাই করার জন্য আমি নীলক্ষেতে গিয়েছিলাম। অনেকেই এই টাইপ করার জন্য নীলক্ষেতে বসে থাকতো, আমি কিন্তু নিজেই টাইপ করেছিলাম। এই জার্নিগুলো বলার জন্য আজকের এই পর্ব একটু খুবই ইন্টারেস্টিং ঘটনা আছে এর মধ্যে, অনেক বলবো আমি। তো আমাদের যে যারা আমাদের টিচার ছিলেন, বিআর খান স্যার, বদরুল ইসলাম স্যার, তারপরে প্রফেসর কামাল স্যার। কামাল স্যার তখন ছিলেন অ্যাসোসিয়েট প্রফেসর অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইয়াং ছিলেন আর কি। আর বড়ুয়া স্যার, অসীম রঞ্জন বড়ুয়া স্যার। তবে আমাকে বেশি পড়াইছেন, যদি বলি যে কে বেশি, হেড হলে যিনি পড়াবেন তা না, উনি অনেক কিছু করেন, কিন্তু খুব কাছাকাছি থেকে আমি যার কাছ থেকে শিখছি বিশেষ করে তিনি ছিলেন, ইনিও গত বছর ইন্তেকাল করেছেন, উনি প্রফেসর ডক্টর এম কামাল স্যার। ইনি আমার আসলে একজন ব্যক্তিগত কি বলবো অভিভাবক ছিলেন আমার। উনি আমার অনেক কথা জানতেন, আমার ফ্যামিলি কিভাবে চলে, আমি কিভাবে চলি, আমার কি কি সমস্যা আছে, এইগুলি সবই জানতেন। ইনি আমাকে খুব পছন্দ করতেন। আমার থিসিসটা বিশেষ করে উনি আমাকে গাইড করছেন, যদিও প্রধান হিসেবে বিআর খান স্যার আছেন, কিন্তু এই সব ব্যাপারেই ইনি আমাকে গাইড করে গেছেন, প্রফেসর এম কামাল স্যার। তিনি, আমি যখন পরীক্ষা দিলাম ফাইনাল পরীক্ষা, তিনি আমাকে ডেকে বললেন যে আপনার থিসিসটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। 170 পেজের এই থিসিসটা ছিল মূল অংশ, এছাড়াও আরো বেশি আছে, 200-র উপরে পেজ আছে। এটা কিন্তু বললেন যে যে কোয়ালিটি বা যে সাইজ, যে স্যাম্পল, প্রায় একটা পিএইচডি থিসিস হয়ে গেছে। আপনি এর সাথে আর কয়েকটা কেস যোগ করলেই আপনার পিএইচডি থিসিস হবে। তা আমি আপনাকে সহযোগিতা করব। তখন কিন্তু আইপিজিএমআর ইউনিভার্সিটি না, ইনস্টিটিউট, এটা ঢাকা ইউনিভার্সিটির আন্ডার ছিল। বলেন যে ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি কোর্স আছে, আর আমিও পিএইচডি হোল্ডার, আমি আপনাকে গাইড করতে পারবো, আপনি আমার আন্ডারেই পিএইচডি করেন। আপনি জাস্ট অল্প কিছু আর কয়েকটা কেস নিলে আপনার পিএইচডি হয়ে যাবে। কিন্তু আমি তখন আসলে ওনার কথাটা রাখতে পারি। আমি ব্যাখ্যা দিয়ে বলছিলাম আমার এখন সংসারে ফেরা দরকার, বউ বাচ্চা আছে, সংসার আছে, আমার এখন সংসারের প্রতি মনোযোগী হওয়া উচিত। এই কথাটা আমি কিন্তু ওনার কাছ থেকে রাখতে পারি নাই। আমি তখন এই জন্য পিএইচডিটা করতে পারি নাই। ওনার কথা মনে পড়ে, আল্লাহ তাআলা ওনাকে বেহেশত নসিব করুন, ডক্টর এম কামাল। পাশ করার পরে এই যে মার্চ মাসে আমি ময়মনসিংহ মেডিকেল কলেজের ডিপার্টমেন্ট অফ প্যাথোলজিতে লেকচারার হয়ে ফিরে আসি। এর আগেও কিন্তু ছিলাম, এমফিল করার আগেও, এরা 1996 সনে। তারপরে আমার যে স্যারে বলছিলেন যে আরেকটা কথা, কামাল স্যার, যে আপনার যে থিসিস, এতে কিন্তু অনেকগুলা গবেষণার দিক আছে। আপনি এখান থেকে যে মূল যে আপনার থিম, যেটা অ্যাসোসিয়েশন অফ হেলিকোপ্টার পাইলট উইথ গ্যাস্ট্রিক ক্যান্সার, এটা একটা আর্টিকেল লিখবেন। আর
এছাড়াও বিভিন্ন রকম আপনি টেস্ট করছেন, সেগুলো নিয়ে আর্টিকেল লিখতে পারেন, একটা রিভিউ করছেন সেগুলো নিয়ে। তা আমি ওই স্যারের কথা চিন্তা করে যে আর্টিকেল লেখা শেখা শুরু করলাম, আর আর্টিকেল লিখেই ফেললাম। অ্যাসোসিয়েশন অফ হেলিকপ্টার পাইলট গ্যাস্ট্রিক ক্যান্সার, আরো 4টা আর্টিকেল লিখলাম আমার থিসিস থেকে আর কি। তখন একটু কাজ কম ছিল পোস্টিং হওয়ার আগ দিয়া। তো আমার একটা আর্টিকেল পাবলিশড হয়ে গেল, সেটা হলো কম্পারিজন অফ র্যাপিড ইউরেস টেস্ট কালচার ইমপ্রিন্ট সাইটোলজি অ্যান্ড হিস্টোলজি ইন দি ডিটেকশন অফ এইচ পাইলোরি। এইটা ছিল আমার পাবলিকেশনের প্রথম পাবলিকেশন, যদিও এটা মূল থিম এটা না, কিন্তু ওইটা পাবলিশ হয়েছে একটু পরে আর কি। জার্নালটার নাম ছিল বাংলাদেশ জার্নাল অফ প্যাথোলজি, আমাদের যে প্যাথোলজি সোসাইটির জার্নাল, অফিসিয়াল জার্নাল, এটাতে আমার প্রথম পাবলিকেশন হলো। সেটা ছিল 1995 সনের জার্নাল, জার্নালের ভলিউম 10 নাম্বার 2 বলতে এখানে জুলাই বোঝায় আর কি। পেজ নাম্বার সহ আমি রেফারেন্সটা দিলাম, তার একটা ছবিও দিয়ে দিলাম আর কি। তারপরে হইল কি, সেকেন্ড পাবলিকেশন হলো মূল যেটা আমার থিসিস, অ্যাসোসিয়েশন অফ হেলিকপ্টার পাইলোরি উইথ গ্যাস্ট্রিক ক্যান্সার অ্যান্ড আদার গ্যাস্ট্রোডিডালিশন। এটার হলো ওই জার্নালেরই বাংলাদেশ জার্নাল অফ প্যাথোলজি এর 1996 সনের ইস্যু। এটার 11 নম্বর ইস্যু, ভলিউম, তার মানে 11তম এটার বয়স আর কি। তো জানুয়ারির ইস্যুতে বের হইল। পেস্ট নাম্বারটা হয়তো ভুল লিখছি এখানে, এটা 13 থেকে 16 বা হবে আর কি। তারপরে আরেকটা হলো ময়মনসিংহ মেডিকেল কলেজ জার্নালে একটা আর্টিকেল পাবলিশ হলো। এটা আমি এটা নাম হলো হেলিকপ্টার পাইলোরি উইথ হেলিকপ্টার পাইলোরি অ্যাসোসিয়েটেড গ্যাস্ট্রোডিডালিশন। হেলিকপ্টার পাইলোরি অ্যাসোসিয়েটেড গ্যাস্ট্রোডিডালিশন, এটা একটা ময়মনসিংহ মেডিকেল জার্নালে পাবলিশ হলো। এটা ময়মনসিংহ মেডিকেল জার্নাল প্রথম পাবলিশ হলো 1998-এ। এটি ময়মনসিংহ মেডিকেল কলেজের পাবলিকেশন প্রথম। তারপরে মেম্বার অফ এডিটোরিয়াল বোর্ড ময়মনসিংহ মেডিকেল কলেজ আমি ঢুকলাম। মানে আমার যে কাজকর্ম, আমার যে ইতিমধ্যে আমার ইয়েতে কয়েকটা আর্টিকেল পাবলিশড হয়ে গেছে, এবং আমার যে টিচার তাদের সাথে আমি যেভাবে গল্প সল্প করি, যেভাবে প্রেজেন্ট করি বৈজ্ঞানিক সেমিনারে, তখন আমাকে সবাই চিনে ফেলছে একজন রিসার্চার হিসেবে, এবং আমাকে তারা এই এডিটোরিয়াল বোর্ডে নিয়ে নেয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের জার্নাল, এটা তখন ছিল 2001 সন। 2001-এর যে তার মানে 10 বছর হয়ে গেছে। 10 নম্বর ভলিউমের 1 নম্বরে দেখেন নিচের দিকে আমার ওই যে নাম আছে, সাদিকুল ইসলাম তালুকদার, 2001-এর সনে। 2001 সনের যে পাবলিশ হয়েছে যে জার্নাল, এটা কিন্তু আমাকে আরো 6 মাস আগে এটাতে নিয়ে নিছে। তার মানে এইটা 2000 সনেই আমি আমার নাম ঢুকছে আর কি। আমি এডিটোরিয়াল বোর্ডে চলে গেলাম, মানে এডিটিং এ চলে গেলাম। এখন এইখানে যখন আমি ঢুকলাম, বললাম যে 2000 সনে ঢুকলে পরে আমাদের যে এডিটর ছিলেন, যিনি চিফ এডিটর, তিনি ছিলেন প্রফেসর আব্দুল লতিফ স্যার। প্রফেসর আব্দুল লতিফ স্যারকে আমি বললাম যে স্যার, আমরা তো পাবমেডে আর্টিকেল খুঁজি অনলাইনে এবং অফলাইনে দুইটাই,
তাহলে আমাদের যে জার্নাল, এটা তো ভালো একটা জার্নাল, প্রেস্টিজিয়াস জার্নাল, ময়মনসিংহ মেডিকেল জার্নাল। এইটা কি আমরা ইন্ডেক্স করতে পারি না পাবমেটে? তো স্যার তো আসলে আমার মতো অত ডিজিটালি অ্যাক্টিভ ছিলেন না। তখন আমি কিন্তু ইন্টারনেট ব্যবহার করি, আমার কম্পিউটার ব্যবহার করি, ইন্টারনেট সার্চ করি এইগুলি। তখন স্যারে বললো যে আমি এই ব্যাপারে বেশি জানি না, কিভাবে পাবমেটে ইন্ডেক্স করা যায়। আপনি আমার পক্ষে আপনি কাজ করেন, আমি যেখানে যেখানে সই দেওয়া দরকার আমি সই দিয়ে দেবো, পেপার টেপার রেডি করে নিয়ে আসেন, আমি দিয়ে দিই। তখন আমি যোগাযোগ করতে চেষ্টা করলাম পাবমেটের সাথে। পাবমেটের অফিস হলো আমেরিকায়, ওটা অফিসিয়ালি ইন্ডেক্স জার্নাল, ইন্ডেক্সিং অথরিটি তারা। কারণ আমারও একটা ইমেল ছিল, সেই ইমেল ছিল sadekul@siteco.net। ময়মনসিংহ এইগুলি সার্ভিস ছিল না, আমি ঢাকায় থেকে নিয়েছিলাম ইমেলটা, এখান থেকে নিয়েছিলাম, তখন এইটি আমি ব্যবহার করতাম। তা আমি ইয়েকে লিখলাম, আমি এখন পাবমেটের অ্যাড্রেস জানি না, ইমেল অ্যাড্রেস জানি না। তো কী করলাম, আমি একটা অ্যাড্রেস পেলাম, এই একটা আর্টিকেল পেলাম, ডব্লিউসির আর্টিকেল। সেখানে দেখলাম নিচে তারা তাদের একটা ইমেল অ্যাড্রেস দিছে, publications@wsu.int। তা আমি করলাম কি, নিজের থেকে বুদ্ধি করে একটা ইমেল করলাম, সাব দেখলাম অ্যাড্রেস অফ ইন্ডেক্স মেডিকাস বা পাবমেটের কথা লিখলাম। আমারই ইমেল কিন্তু সেটা আমি যে রেখে দিছি, সেই প্রিন্ট করে রেখে দিছি, সেটাই আপনাকে দেখাচ্ছি স্ক্যান করে। would you kindly send me the contact address of Index Medicas? আমি ডব্লিউসি কে রিকোয়েস্ট করলাম, ইন্ডেক্স মেডিকাসের বা পাবমেটের ইমেল অ্যাড্রেসটা দিতে পারবেন? এটা একটা, আমি নিজে নিজে কিন্তু বুদ্ধি করে কাউকে জানাই নেই, এই কথাটা জিজ্ঞেস করছি। তো সাথে সাথে সে উত্তর দিল, দেন তারিখ আছে এটা, এটা 10/9/2001, 10/9/2001 রিপ্লাই আসলো বিকাল 2:40। তো ওই ইয়ে থেকে আসলো, ডব্লিউসি থেকে আসলো, সেখানে লিখলো, ইন্ডেক্স মেডিকাস ইজ নাও known as the database Medline is freely available at Atom, www.nlm.nih.gov। আমাকে অ্যাড্রেসটা দিয়ে দিল, মানে ওয়েব অ্যাড্রেসটা দিয়ে। এইটা আমি পথে ঢুকে গেলাম জার্নির। আমি জার্নির কথা বলছি না, আমি জার্নিতে হাইওয়েতে উঠে গেলাম আমি। এই তথ্যটা উনি দিলেন, সাথে সাথে আমি খুব খুশি হলাম। আমি লতিফ স্যারকে বললাম, স্যার আমি অ্যাড্রেস পাইছি, ওয়েবসাইট পাইছি। তারপরে এই ওয়েবসাইটে ঢুকে আমি নিয়ম কানুন যত আছে এই পাবমেট ইন্ডেক্সের কি করা নিজে নিজে পড়লাম। তখন আমি ময়মনসিংহ ইন্টারনেট সার্ভিস ছিল না, আমি ঢাকার একটা ইন্টারনেট প্রোভাইডারের কাছে সার্ভিসটা নিয়েছিলাম। আমার টেলিফোনে কল করে এই লাইন নিতে হইতো, প্রতি ঘন্টায় আমার প্রতি মিনিটে খরচ হইতো। তখনকার দিনে সেই 30 বছর আগে, 25 বছর আগে, এই 8 টাকা 8.5 টাকা করে খরচ হইতো যতক্ষণ আমি এই লাইনে থাকতাম, মানে অনলাইনে থাকতাম, প্রতি মিনিটে খরচ হইতো। এইরকম করে আমি এই ইমেল করে লিখছি, পড়াশোনা করছি, এই অনেক টাকা খরচ করে পড়াশোনা করছি। তো ওখানকার যে হেড লাইব্রেরিয়ান, তার নাম হলো শেলডন কটজিন। এই ঠিকানা পাইলাম এবং তার কাছে আমরা একটা অ্যাপ্লিকেশন দিলাম, লেটার অফ রিকোয়েস্ট ফর ইন্ডেক্সিং ময়মনসিংহ মেডিকেল জার্নাল ইন্ডেক্স মেডিকেল। সেই চিঠি, সেই ইমেলটা, মানে সেই দরখাস্তটা আমি স্ক্যান করে রেখে দিয়েছিলাম, আমার কাছে আছে। এটা 2001 সনের 4 নভেম্বরের উল্লেখ আছে, ওই উপরের দিকে আছে। তাহলে এটা আমার প্রথম অ্যাপ্লিকেশন, আমি লিখছিলাম, আমি টাইপ করছিলাম, সবই করছি।
শুধু নিচে সই করছেন শাহ আব্দুল লতিফ, এডিটর, ময়মনসিংহ মেডিকেল জার্নাল। তারপরে উত্তর আসলো, ওখানেও আবার শুধু যে অ্যাপ্লিকেশন তা না, তার সাথে 6 কপি আর জার্নালও পাঠাইতে হয়েছে ডিএসএল এর মাধ্যমে। এটা দেখেন 14 জুন 2002 তারিখটা উপরে আছে। এটা সেই শেলডন কটজিনের যে চিঠিটা দিছিল অ্যাকসেপ্ট করে জানাল, সেটা লতিফ স্যারের কাছে লিখছেন। সেটা দেখেন এই যে মাঝখানে দাগ দিয়ে রাখছি, Your journal has been accepted for inclusion in Index Medicus and Medline. I would like to bring your issue to your attention. দেখেন অ্যাকসেপ্ট হয়ে গেছে, কিন্তু এই চিঠিতেই তিনি অ্যাকসেপ্ট করে দিয়েছেন প্রথম অ্যাটেম্পটেই রিভিউ করে। এটা রিভিউ করতে একটু সময় লাগছে, এই জন্য এটা 2001-এর ঘটনা। তো হয়ে গেল বাংলাদেশের মধ্যে প্রথম মেডিকেল কলেজের জার্নাল ইন্ডেক্স হইল বাংলাদেশে। কিন্তু এটা হওয়ার পরে এটা এই আরো সুন্দর ঘটনা ঘটে, যখন আমাদের এটা ইন্ডেক্স হয়ে যায় তখন এটা ইনফরমেশন অন্যান্য ইন্ডেক্স যারা আছে তাদের কাছে যায়, তারা অ্যাপ্রিসিয়েট করে আমাদেরকে ইমেল করে, ভারত থেকে, ইন্ডিয়া থেকে, নেপাল থেকে। তখন ছিল ভারতের 2টা জার্নাল ইন্ডেক্স ছিল, পাকিস্তানে একটা ছিল, নেপালে একটা ছিল। তারা আমাদেরকে কনগ্রেচুলেশন জানায়। আর এই যে সেই শেলডন কটজিন যে হেড এডিটর, এক্সিকিউটিভ এডিটর মেডলাইনের এক্সিকিউটিভ এডিটর, এখানে লেখা আছে তিনি কিসের, আমি হয়তো ভুলে গেছি, নিচে লেখা আছে শেলডন কটজিন এক্সিকিউটিভ এডিটর মেডলাইন বা পাবমেড। তো তাহলে আমরা আমাদের জার্নালটা বাংলাদেশের মধ্যে এখন আপনাকে বলতে এখন 25 সন এছাড়া অন্য কোনো জার্নাল, কোনো মেডিকেল কলেজ বা ইনস্টিটিউটের জার্নাল ইন্ডেক্স হয় নাই। একটা জার্নাল ইন্ডেক্স আছে, সেটা হলো BMRC, বাংলাদেশ রিসার্চ কাউন্সিল বুলেটিন। এটা আসলে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না, এটা রিসার্চ, আমাদের সরকারি রিসার্চ অফিস। এটা এই পাবমেডই তাদের নিজের দায়িত্বে এই ডাটাগুলা ইন্ডেক্স করে। আমি মেডিকেল কলেজের কথা বলছি, কোনো মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের জার্নাল ইন্ডেক্স হয় নাই। আর ICDDME জার্নালটা কিন্তু ইন্ডেক্স, কিন্তু ওটা ইন্টারন্যাশনাল বডি, ওটা কোনো কলেজ না। এরপরে শুরু হয়ে গেল, এখন আমাদের ডাটা দিতে হবে ওয়াইডলি ডিস্ট্রিবিউট, মানে সারা বিশ্বে ছড়াই দেওয়ার জন্য ডাটা দিতে হবে। ওখানে একটা শর্ত দিচ্ছি প্রথম চিঠিতে, যে এটা MS ওয়ার্ডে দিলে হবে না, এটা জার্নাল পাঠাইলে হবে না, পাঠাইতে হবে XML ফাইল পাঠাইতে হবে। তো XML ফাইল, XML ট্যাগ ফাইল ফর আর্টিকেল সাইটেশন যা আছে FTP করে পাঠাইতে হবে। এইটা আমি বুঝি না, তখন আমার কোনো কলিগও বোঝে না। তাহলে ইনস্টিটিউটে যাই যখন, যারা কম্পিউটার শেখে তারাও জানে না। কারণ আমি এইটা এইটা কত, এই তারিখটা ছিল 19 মার্চ 2003 সালের চিঠি। তো এইরকম বলুন যে এটা আমি এটা বুঝি না, তারা আমাকে এই বললো যে তোমার কলিগদের কাছে যাও, তারা বলবে। আমি বুঝি আমাদের কলিগরাও জানে। ধর আমি এটা ইন্টারনেট থেকে শেখা শুরু করলাম, শিখে আমি XML ফাইল বানাইলাম এবং এই তাদেরকে দেখাইলাম, ক্যারল মেয়রকে দেখাইলাম যে আমার হয়েছে। এরকম করে ধরেন যে 20-25 বা তারও বেশি ইমেল আদান প্রদান করে মোটামুটি আমাকে অ্যাকসেপ্ট করলো। তখন আমি সাবমিট করলাম, সাবমিট করে অ্যাকসেপ্ট করলো। আমি মহা খুশি হইলাম আর কি। আমার জার্নিটা দেখেন, এটা কিন্তু আমি পাবলিকেশনের কথা বলতেছি। এদিক দিয়ে কিন্তু আমার আর্টিকেল লেখা হইতেছে অনেক।
এরকম করে কিন্তু আমি ওই 87টা আর্টিকেল লিখছি এর মধ্যেই। আর আমি মূলত এমপিএসসি দিচ্ছি, আমি জার্নালের এডিটর হিসাবে কি কাজ করলাম দেখেন। সেই যে প্রথম যে ডাটা, সেই ডাটা থেকে আমাদের পাবমেটে চলে আসলো সেই ময়মনসিংহ মেডিকেল কলেজের। আমি গতকাল সার্চ দিয়েছিলাম, এই সার্চ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ দেখুন উপরে লিখছি ময়মনসিংহ মেডিকেল জার্নাল, এই বলে সার্চ দিছি পাবমেটে। তো সেখানে আমাদের সেই প্রথম যে জার্নাল ছিল ওই সময়, যেটা প্রথম এই ডাটাবেজে আসলো ইন্ডেক্সিং এ, সেটা এখানে শো করতেছে। দেখেন ময়মনসিংহ ম্যাড যে 2002 জুলাই, এইটা পাওয়া যাচ্ছে, তার আগেরটা পাওয়া যাচ্ছে না। সেটা এক্সএমএল ফাইল অ্যাকসেপ্ট হয়নি হয়তো, এইখান থেকে অ্যাকসেপ্ট হয়েছে। এই দেখেন আমি সার্চের ফিল্টারে রেখেছিলাম 2001 সনে 2 সনে যে কয়টা আর্টিকেল পাবলিশ হয়েছে সেটা দেখো ময়মনসিংহ মেডিকেল জার্নাল। সেই হিসেবে কয়েকটা আছে, আমি এখান থেকে কেটে উপরের অংশটা দিচ্ছি, 4টা পেজ ছিল আপনাদের দেখানোর জন্য যে এই যে মোহাম্মদ নজরুল ইসলাম সিদ্দিকীর ইটিওলজি অ্যান্ড প্রাইমারি প্রিভেনশন অফ টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস, এখানে দেখা যাচ্ছে আমাদের সেই প্রথম পাবমেডে প্রকাশিত, যেটা এখনো সার্চ করি, গতকাল সার্চ দিয়ে পেয়েছি, এটা আপনারা দেখতে পারেন। ময়মনসিংহ মেডিকেল কলেজের জার্নাল হিসাবে সার্চ দেন, ময়মনসিংহ জার্নালের যত আর্টিকেল আছে এখানে পাবেন। তখন আমার নাম হয়ে গেছে দেশে বিদেশে যে আমি এটা করছি, দুঃসাধ্য কাজ করে ফেলছি। তো এইভাবে আমি ওখানে কাজ করতে থাকি এডিটোরিয়াল বোর্ডের মেম্বার হিসাবে। তারপরে এই সফট কপি যেটা পাবমেটে পাঠাইতে সেটা দেই। তারপর আমি লুৎফর নামে আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট আছে, বর্তমানে আছে, খুব ভালো, ওকে আমি ট্রেন আপ করি। এখন কিন্তু এই এক্সএমএল ফাইল আমার বানানো সফটওয়্যার দিয়ে সে তৈরি করে পাঠায়। আমি একটা সফটওয়্যার তৈরি করে ফেলছিলাম এরপরে 2 বা 3 সনে, সেই সফটওয়্যার দিয়ে এটা কনস্ট্রাকশন করে আর পাঠায় দেয়। 2009 সনে আমাকে সরকার বদলি করে দেয় ময়মনসিংহ থেকে দিনাজপুর মেডিকেল কলেজে। তা আমি হতাশ হই না, আমি যেখানে যাই আমি কাজ করব। এই তখন আমি ওখানে গেলে ওখানকার যে প্রিন্সিপাল সে আমাকে চিনতে পারে, বলে যে আমাদের যে জার্নাল এটা ইন্ডেক্স জার্নাল ময়মনসিংহের, আমাদের দেশে একটা প্রেস্টিজিয়াস জার্নাল, সেই এই জার্নালটা তখন আমি নিয়ে গেছিলাম যে এটার আমি এডিটর। তো বলে যে এইটা নিয়ে আমরা ঘুরতাম ওই মালয়েশিয়াতে, কেউ জিজ্ঞেস করলে বলতাম আমাদের ইন্ডেক্স জার্নাল, এই বাংলাদেশি ইন্ডেক্স জার্নাল আছে, খুবই একটা আশ্চর্য। তো উনি টিচার্স কাউন্সিল নিয়ে বসলেন যে আমরাও একটা জার্নাল শুরু করবো। সাদিকুল ইসলাম তালুকদার আমাদের মাঝে আসছেন, ওনার মাধ্যমে আমরা একটা জার্নাল স্টাডি শুরু করব। আমিও কিন্তু দেখেন সেই 9 সনে ঢুকলাম, যে এই 9 সনেই এই জার্নাল বের করছি, দিনাজপুর মেডিকেল জার্নাল। দেখেন এইটা প্রথম যে এই প্রথম ইস্যুটা, এটার একটা স্ক্যান কপি আপনাকে দেখাইলাম আর কি। এটা লেখা আছে দেখেন, দিনাজপুর মেডিকেল কলেজ জার্নাল জানুয়ারি 2008, সরি এটা 9 সনে তো আমি গেলাম, কিন্তু 2008-এর এই প্রথম এটা ভলিউম আমি 8-এর হিসাবে আমি এটা পাবলিশ করে ফেললাম, এবং পরপর 3টা করে আমি বিএমডিসি রিকগনিশন নিয়ে নিলাম। তারপরে আমি আবার 2000 খুব সম্ভব 12 সনে আমি ওই এডিটোরিয়াল মেম্বার হলাম বাংলাদেশ জার্নাল অফ প্যাথোলজি, আরেকটা জার্নাল। তাহলে প্রথম ঢুকলাম আমি ময়মনসিংহ মেডিকেল জার্নালে, তারপরে দিনাজপুর মেডিকেল জার্নাল তো স্টার্ট করলামই। তারপরে এই আবার আমাকে কামাল স্যার তখন ঢাকা থেকে উনি বললেন যে সাদিকুল ইসলাম তালুকদারকে নিয়ে আমরা এইটা ইন্ডেক্স মেডিকাসে ইন্ডেক্স করতে পারবো আর কি। তো উনিও আমার নামটা নিলেন এই এজ এ মেম্বার অফ এডিটোরিয়াল বোর্ড বাংলাদেশ জার্নাল অফ প্যাথোলজি। এটা আস্তে আস্তে কয়েক বছর পরে আবার বন্ধ হয়ে যায় মাঝখানে, আবার এটা চালু হইতেছে আর কি।
তারপরে আবার 2017 সনে আমাদের যে বাংলাদেশ একাডেমি অফ প্যাথোলজি হলো, ওইটার আমি আবার ইলেক্টেড কাউন্সিলর হলাম এবং এখান থেকে আমাকে পাবলিকেশন সেক্রেটারি বানাইলো। আমি এতদিন পর্যন্ত পাবলিকেশন সেক্রেটারি ছিলাম প্রথম দিকে, এই যে 17 সন থেকে এই 24 সন পর্যন্ত। আমি এখন পাবলিকেশন সেক্রেটারি না, না, কিন্তু আমি এডিটর ইন চিফ ওই জার্নালের এডিটর, জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি। এর প্রথম এডিটর ইন চিফ ছিলেন প্রফেসর এম কামাল স্যার। তারপরে উনি এক সময় চেঞ্জ করে ওনাকে দিয়ে দিয়েছেন প্রফেসর ফজলুর রহমান স্যার। তারপর প্রফেসর ফজলুর রহমান স্যার আমাকে দিয়ে দিয়েছেন জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি। প্রথম ঢুকছিলাম আমি অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসেবে 17 সনে, কিন্তু এখন আমি এডিটর ইন চিফ বর্তমানে। জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি, দিনাজপুর মেডিকেল কলেজ জার্নাল অ্যান্ড শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল, এই 3টা জার্নালে আমি এডিট করি, তাই না? এখন মানে আরেকটা ঘটনা ঘটলো যে আমি যখন 15 সনের শেষের দিকে বা ডিসেম্বরে মানে জানুয়ারিতে শুরু করলাম, বদলি হইলাম আমি কিশোরগঞ্জে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল কলেজে। ওখানে আসার পরপরই আমাকে দিয়ে আবার সেরকম আরেকটা জার্নাল তারা শুরু করলেন, সে আমাকে দিয়ে প্রথম জার্নাল শুরু করলেন এই 2016 সনে। তো ওইটার নাম দিল শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল। সেটাও আমি এখন পর্যন্ত এডিট করি। দিনাজপুর মেডিকেল কলেজ জার্নাল সেই 2008 থেকে এই পর্যন্ত, এই 25 পর্যন্ত এখন আমার হাতে আছে, আমি এডিট করি। ওর 19 বছর কিন্তু হলো এটা। আর এই যে 11 বছর হলো শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল। এটাও করি এবং ওই 17 থেকে নিয়ে এই 25 পর্যন্ত আমি এই হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি এই 3টাই আমি এডিট করি। এমনকি শুধু আমি এডিট নেই, এই 3টা আমি ময়মনসিংহ থেকে এগুলো প্রিন্ট করি, সারা দেশে ডিস্ট্রিবিউট করি এবং এইগুলি সবই ক্রস রেপে ইন্ডেক্স। এই যে 3টা আমার হাতে আছে, জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি, দিনাজপুর মেডিকেল কলেজ জার্নাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল, এই 3টা জার্নালে ক্রস রেপে ইন্ডেক্স। ক্রস রেপে ইন্ডেক্স হলে হয় কি, এখন বর্তমানে আরও পাওয়ারফুল হয়েছে। যেমন বাংলাদেশে অন্যান্য জার্নাল আপনি ইয়েতে পাবমেডে পাবেন না, শুধু পাবেন আপনি ওই ময়মনসিংহ মেডিকেল কলেজ, কিন্তু আরও যে শত শত জার্নাল রয়ে গেছে খুঁজে পাবেন না অনলাইনে। তো ওই পাওয়ারফুল ইন্ডেক্সিং ইয়েতে পাবেন না অথরিটিতে, কিন্তু ক্রস রেপ একটা ওয়াইডলি অ্যাকসেপ্টেবল। এইখানে আমরা এই 3টা ইয়ে করছি, ইন্ডেক্স করছি। এবং জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি সাইটোপ্যাথোলজি আপনি যদি সার্চ দেন ক্রস রেপে লিখে আমাদের আর্টিকেল আসবে। তারপরে এই যে তার আমি স্ক্রিনশট দিয়ে দিছি। তারপরে দিনাজপুর মেডিকেল কলেজ জার্নাল লিখে সার্চ দিলেও এই ক্রস রেপে দিনাজপুর এগুলো আসবে। এই যে এখানে দেখেন মাঝখানে আছে ডিওআই নাম্বার, এই ডিওআই নাম্বারে ক্লিক করলে আর্টিকেল, ফুল আর্টিকেল আপনি দেখতে পাবেন। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ লিখে সার্চ দেন ওই ক্রস রেপে, দেখবেন এই সব আর্টিকেল পাবেন আমাদের। এই যে ডিওআই নাম্বার আছে এখানে মাঝখানে, ওই এই নাম্বারে ক্লিক করলে ওই আর্টিকেলে সমস্তটাই বের হয়ে যাবে। তো আমি আসলে আমার যে জার্নি আমি আপনাদেরকে দেখালাম অ্যাজ এ এডিটর হিসাবে। আমার এই 2001 সন থেকে আমি এডিটর। আর আমার এই মাঝে মাঝে আমার পাবলিকেশন, গবেষণামূলক পাবলিকেশন এই পর্যন্ত এই সমস্ত জার্নালে
87টা পাবলিশড হয়েছে। এখন আমি আপাতত আরো বিভিন্ন কাজে জড়াইয়ে পড়ছি। এখন অনেকদিন যাবৎ পাবলিশড হচ্ছে না, কিন্তু আমার এডিটিং এর কাজ চলে যাচ্ছে। তা আমি অনেকক্ষণ আপনাদের সময় নিলাম আমার এই গল্প বলার জন্য। আমার এই জার্নি, এই 87টা আর্টিকেল পাবলিকেশন এবং 5টা জার্নাল, ময়মনসিংহ মেডিকেল কলেজ জার্নাল, জার্নাল অফ বাংলাদেশ জার্নাল অফ প্যাথোলজি, জার্নাল অফ হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি, তারপর দিনাজপুর মেডিকেল কলেজ জার্নাল, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ জার্নাল, এইগুলিতে আমার যে পদচারণা, আমার যে কাজ, সেটা তুলে দিলাম সংক্ষেপে। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবার কাছে এটা আবার ভালো লাগবে না, এটা অনেক যারা এই লাইনে নাই, গবেষণার লাইনে, তারা হয়তো অনেকে বুঝতে পারবেন না। তবে আমি সহজ করে বলে একটু বোঝার জন্য চেষ্টা করছি। আশা করি আপনাদের কাজে লেগেছে, এবং যারা ইয়াং রিসার্চার আমার এই কষ্টের গল্প শুনে ইন্সপিরেশন পাবেন, এই আশা করি আমি আপনাদের কাছে শেয়ার করলাম আমার সোশ্যাল মিডিয়াতে। তো এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। বর্তমানে আমি কিন্তু কর্মরতি আছি। আমি সরকারি চাকরি থেকে যদিও 2020 সনে অবসরে গেছি, 5 বছর হয়ে গেল। এখন কিন্তু সেই 21 সন থেকে এই 5 বছর আমি কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতাল ময়মনসিংহ উইনারপাড়ে আছে। এটা এখানকার হাসপাতাল প্যাথোলজির আমি হেড, মানে সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড ইনচার্জ হিসাবে আছি। আর আমার নিজেরও একটা ল্যাবরেটরি আছে প্রাইভেট, তালুকদার প্যাথোলজি। এখানে আমি বিকালে কর্মরত থাকি। তা আমি কিন্তু কাজের মাঝেই আছি। এখন আর্টিকেল এডিট করতেছি, জার্নাল এডিট করতেছি, তারপরে সকালে ওই কনসালটেন্সি করতেছি হাসপাতালের চাকরি হিসাবে, আর বিকালে আমার ল্যাবরেটরিতে আমি আমার কনসালটেন্সি কাজ করতেছি। আল্লাহ হাফেজ।